আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা নিয়ে আলোচনা করছিলাম। আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও সেখানে সলভ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অবশিষ্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব ইনশাআল্লাহ। তাহলে আর দেরি না করে খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে বসে পড়ো। চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা সরাসরি আমাদের খাতায় চলে যাই, কেমন? তাহলে চলো আমরা ম্যাথগুলো সলভ করি। সমস্যা 6 দেখো, ঘনক আকৃতির একটি বস্তুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে বস্তুটির আয়তন পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এটা তো খুব ইজি, তাই না? আমাদের ঘনক আকৃতির বস্তুটির প্রতি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এবং আপেক্ষিক ত্রুটিও দেয়া আছে। তাহলে আমরা খুব ইজিলি আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে এই ম্যাথটা চলো আমরা সংক্ষেপে করে ফেলি। তাহলে দেখো, এখানে ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাই না? তাহলে ঘনকের আয়তন কি হবে বলো তো? ঘনকের আয়তন হবে 8 সেন্টিমিটার কিউব। তাহলে 8 কে কিউব করলে কত হয় দেখি? 8 কে কিউব করলে আমরা পাই 512 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে ঘনকটির পরিমাপকৃত আয়তন, ঠিক আছে? তাহলে এবার আমরা আপেক্ষিক ত্রুটি বিবেচনা করি। আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5%। তাহলে সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তন কত হবে বলতো? 8 মাইনাস 8 ইন্টু 5/100। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য এবং তাকে যদি আমরা কিউব করে দেই তাহলে আমরা সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তন পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো আমরা কত পাই? 8 মাইনাস 8 ইন্টু 5/100। এটাকে আমরা কিউব করে দিলাম, তাহলে আমরা পাই 438.976। ঠিক একইভাবে আমরা সম্ভাব্য বৃহত্তম আয়তনটা বের করে ফেলি। সম্ভাব্য বৃহত্তম আয়তন 8 প্লাস 8 ইন্টু 5/100। এটা হচ্ছে বৃহত্তম দৈর্ঘ্য, তাকে আমরা কিউব করে দিলাম, তাহলে আমরা পাবো, দেখো সবই ঠিক আছে, শুধু এখানে চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে এটা আমরা প্লাস করে দিলাম, তাহলে আমরা পাই 592.704 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম আয়তন পেয়ে গেলাম। এবার আমরা ত্রুটিগুলো বের করে ফেলি। তাহলে আয়তন পরিমাপের ত্রুটি আমাদের কি কি হবে দেখো তো? 512 মাইনাস 438.976, এটা একটা ত্রুটি হবে। আরেকটা ত্রুটি হবে 512 মাইনাস 592.704। তাহলে ত্রুটি দুইটা কত হবে বলো দেখি? অ্যান্সার -512। তাহলে এখানে আমরা পাবো 80.704, আর এখানে কত পাবো দেখো তো? 512 মাইনাস 438.976। তাহলে এখানে আমরা পাচ্ছি 73.024 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে অবশ্যই আমরা 80.704 এটাকে চূড়ান্ত ত্রুটি বিবেচনা করব। ওকে, তাহলে আমরা আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত পাবো দেখো তো? আপেক্ষিক ত্রুটি
80.704 ডিভাইডেড বাই আমাদের অরিজিনাল কত ছিল 512 ইন্টু 100%। তাহলে দেখো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি 80.704 ডিভাইডেড বাই 512, তাহলে আমাদের আসে এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 15.7625। তাহলে 15.76%, এটাই হচ্ছে আমাদের আয়তন পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে, অ্যান্সার 15.76%। তাহলে আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। এই টপিকের ম্যাথগুলো সব এভাবেই করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন একটু বড় হবে কিন্তু ইজি আছে। ওকে, তাহলে চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 7 দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার এবং প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। তাহলে এখান থেকে আমরা ভিসি বের করে ফেলতে পারবো, তাই না? ভার্নিয়ার কনস্ট্যান্ট। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হলো। মূল স্কেল পার্ট 15 মিলিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 16। তাহলে দেখো মূল স্কেল পার্ট আমাদের দেয়া আছে এম, ভার্নিয়ার সমাপতন আমাদের দেয়া আছে ভি, আর এগুলো থেকে আমরা ভিসি বের করে ফেলতে পারবো। তাহলে এম প্লাস ভি ইন্টু ভিসি করলে আমরা বস্তুটির দৈর্ঘ্য পেয়ে যাব। ওকে, পরিমাপের ত্রুটি 5%, এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে, বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এটা ঠিক আগের ম্যাথগুলোর মতোই, এখানে আমাদের দৈর্ঘ্যটা ডাইরেক্ট দেয়া নেই, দৈর্ঘ্যটা আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, এম প্লাস ভি ইন্টু ভিসি করে আমাদের দৈর্ঘ্যটা বের করে নিতে হবে, তারপর ম্যাথটি ঠিক আগের মতোই। ওকে, তাহলে এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা এটা নিজে নিজেই করতে পারবে। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 8 দেখো, একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে পাওয়া গেল যথাক্রমে 15.12 সেন্টিমিটার এবং 10.08 সেন্টিমিটার। তাহলে আয়তাকার বস্তুটির দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে। দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপে আপেক্ষিক ত্রুটি 0.5%। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত সেটাও দেয়া আছে। ওকে, আয়তাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটির দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে এবং দেখাতে হবে যে ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। ওকে, তাহলে এটাও তোমরা আশা করি করে ফেলতে পারবে। তারপরও চলো আমরা এখানে করি। ঠিক আছে, সংক্ষেপে আমরা করে ফেলি। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত দেয়া আছে দেখো, দৈর্ঘ্য হচ্ছে 15.12 সেন্টিমিটার এবং প্রস্থ কত দেয়া আছে বলতো? প্রস্থ হচ্ছে 10.08 সেন্টিমিটার। তাহলে আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে ক্ষেত্রফল কত হয় দেখো, 15.12 ইন্টু 10.08 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করে ফেলো, 15.12 ইন্টু 10.08, তাহলে আমাদের আসে 152.4096 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এখন তাহলে আমরা সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল এবং সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল বের করে ফেলি। তাহলে সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল কত হবে বলতো? -15.12 মাইনাস 15.12 এর 0.5%, তাহলে 0.5 ডিভাইডেড বাই 100। দেখো তো বুঝতে পারছো কিনা? 15.12 এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য এবং ত্রুটি হচ্ছে 0.5%। তাহলে এখান থেকে আমরা এটা মাইনাস করে দিলাম। তাহলে এটা যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য। ঠিক আছে, এবার এর সঙ্গে আমরা গুণ করব সম্ভাব্য ক্ষুদ্রতম প্রস্থ। কত হবে বলতো?
10.08 minus 10.08 into 0.5 divided by 100. বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের সম্ভাব্য ক্ষুদ্রতম প্রস্থ। এই দুইটা আমরা গুণ করে দিলেই সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল পেয়ে যাব। আমি একবারে করে ফেলছি, হ্যাঁ, তোমরা এগুলো আলাদা আলাদা করে বের করে দেখাবে। সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য, সম্ভাব্য ক্ষুদ্রতম প্রস্থ, তারপরে সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল বের করবে। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। প্রথমে আমরা এই অংশটা বের করি, কেমন? 15.12 minus 15.12 into 0.5 by 100, তাহলে আমরা পাচ্ছি 15.0444। ওকে, আর এটা আমরা করি 10.08 minus 10.08 into 0.5 divided by 100, তাহলে আমরা পাচ্ছি 10.0296। তাহলে আমরা এই দুটো গুণ করে ফেলি, 15.0444, তাহলে আমরা পাচ্ছি 150.8893 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে ক্ষুদ্রতম ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবার আমরা ঠিক একইভাবে বৃহত্তম ক্ষেত্রফল বের করে ফেলি। তাহলে সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল এরকমই হবে, শুধু আমাদের এখানে প্লাস হবে, তাই না? কারণ ত্রুটি তো একই থাকলো। তাহলে 15.12 প্লাস 15.12 ইন্টু 0.5 বাই 100, এটা হচ্ছে আমাদের সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য, আর সম্ভাব্য বৃহত্তম প্রস্থ হবে 10.08 প্লাস 10.08 ইন্টু 0.5 বাই 100। তাহলে আমরা আবারও ক্যালকুলেশনটা করে ফেলি। 15.12 প্লাস 15.12 ইন্টু 0.5 বাই 100, তাহলে আমাদের আসে 15.1956 ইন্টু, এটা আমাদের কত আসে দেখি, 10.08 প্লাস 10.08 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 100, এটা আমাদের আসে 10.1304। তাহলে আমরা এই দুটো গুণ করে দিই, 15.1956, তাহলে আমাদের আসে 153.9375। তাহলে দেখো আমরা সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফল এবং বৃহত্তম ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। এবার আমরা ত্রুটিগুলো বের করে ফেলি। তাহলে আমাদের ত্রুটি হবে 152.4096 মাইনাস 150.8893, এটা একটা হবে। আরেকটা আমাদের হবে 152.4096 মাইনাস 153.9375। তাহলে দেখো আমরা কত পাই, 152.4096 মাইনাস
150.8893, 1.5203 সেন্টিমিটার স্কয়ার। আর নেক্সট এটাতে কত পাই দেখো, 153.9375, 1.5279 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের বড় কোনটা বলো দেখি? এটা একটু বড়, তাই না? 1.5279, তাহলে এটাকে আমরা চূড়ান্ত ত্রুটি বিবেচনা করব। তাহলে এবার আমরা আপেক্ষিক ত্রুটিটা বের করে ফেলি। তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটি 1.5279 divided by 152.4096, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। এটাকে আমরা 100% দিয়ে গুণ করে শতকরা ত্রুটিতে প্রকাশ করি। তাহলে দেখো 1.5279 divided by 152.4096, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে 1.0024%, তাহলে 1.002%। আচ্ছা, দেখো আমাদের প্রশ্নে কি চেয়েছিল? আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ, এটা আমাদের দেখাতে হবে, তাই না? তাহলে আমরা করে ফেলি। ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি আমরা পেলাম এটা, আর আমাদের দৈর্ঘ্য নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি ছিল 0.5%। ওকে, তাহলে এটা আমরা কিভাবে দেখাবো দেখো, আমরা দুইটার অনুপাত করে ফেলবো। ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি, ডিভাইডেড বাই দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি। তাহলে দেখো এটা আমরা পেয়েছি 1.002%, আর আমাদের দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি ছিল 0.5%, তাই না? তাহলে এটা ডিভাইডেড করে দিলে আমরা কত পাই দেখো, 1.002 ডিভাইডেড বাই 0.5, তাহলে আমরা পাই 2.004, যেটাকে আমরা 2 ধরতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 2 ধরে নিতেই পারি। তাহলে দেখো ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটিটা যদি আমরা রেখে দিই তাহলে এটা গিয়ে 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি। তাহলে সুতরাং ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম, তাই না? তাহলে সেটা আমরা এখানে লিখে দেব যে সুতরাং ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। ওকে, তাহলে আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। এবার আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 9 দেখো, একটি ঘনকাকৃতির বস্তুর এক বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। তাহলে ঘনকাকৃতির বস্তু, তার মানে এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান কত? 5.5 সেন্টিমিটার।
যাতে আপেক্ষিক ত্রুটি 7%। তাহলে আপেক্ষিক ত্রুটি বলে দিয়েছে 7%। এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে। বস্তুটির আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনা করো। তাহলে বস্তুটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে, আবার এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। বস্তুটির আয়তনের সূত্রটি কি হবে বলতো? a কিউব, তাই না? তাহলে এর মান আমরা এখান থেকে পাবো, হিসাব নিকাশ করব এবং আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করব। তারপরে আবার এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। এক পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? a স্কয়ার। ঠিক আছে, এটা কিন্তু সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলেনি, এক পৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু 6a স্কয়ার দেওয়া যাবে না ভুল করেও, এখানে a স্কয়ার নিয়ে কাজ করতে হবে। তাহলে এক পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। এই সূত্র দিয়ে আবারও আমরা আপেক্ষিক ত্রুটি বের করব, এক পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করব। তারপর ঠিক আগের ম্যাপটির মতোই আমরা এই দুইটার অনুপাত বের করব এবং একটি আরেকটির কত গুণ সেটি বলে দেব, তাহলেই আমাদের আপেক্ষিক ত্রুটির তুলনা করা হয়ে যাবে। ওকে, আগে যেমন আমরা দ্বিগুণ পেয়েছি, এখানেও আমরা সামথিং পাবো, তাই না? তাহলে ফাইনালি আমরা লিখব যে ঘনকাকৃতির বস্তুটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটির এত গুণ, যেটা পাবো অনুপাত করে তত গুণ। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি এটা তোমরা পারবে। ম্যাথটা একটু বড় হবে, হ্যাঁ, দুইটি আপেক্ষিক ত্রুটি আমাদের বের করতে হবে, তারপরে অনুপাত করতে হবে। তবে বড় হলেও তোমরা এটা পারবে আশা করি। তাহলে এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ওকে, এবার চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো সমস্যা নম্বর 10। আমরা এই চ্যাপ্টারের লাস্ট সমস্যায় চলে এসেছি, কেমন? তাহলে দেখো একটু খেয়াল করো। স্ক্রু গজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পাঠ 2 মিলিমিটার পাওয়া গেল। বৃত্তাকার স্কেলের 20তম দাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 এবং পিচ 0.5 মিলিমিটার। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা গোলকটির ব্যাস পরিমাপ করে ফেলতে পারবো, তাই না? গোলকের ব্যাস পরিমাপ করার জন্য সকল তথ্য এখানে দেয়া রয়েছে। এটা হচ্ছে প্রধান স্কেল পাঠ এল। এটা দেখো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সি। তারপরে আমাদের দেখো বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দেয়া আছে এন এবং পিচ পিও দেয়া আছে। তাহলে দেখো পিচকে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দ্বারা ভাগ করে আমরা কি পেয়ে যাব? লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক। ন্যূনাঙ্ক বের হয়ে গেলে আমরা এল প্লাস সি ইন্টু এল সি এই সূত্র দিয়ে গোলকটির ব্যাস পরিমাপ করে ফেলতে পারবো, তাই তো? ওকে, এরপরে দেখো 1 সিসি গোলকের ভর 1 গ্রাম। আচ্ছা, এখানে সিসি বলতে কি বোঝাচ্ছে? সিসি হচ্ছে কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার কিউব, ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর 1 গ্রাম। তারপরে দেখো বলছে নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%। অর্থাৎ গোলকের ব্যাস পরিমাপ করতে গিয়ে আমাদের আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5%। ঠিক আছে, আচ্ছা, ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে বলেছে। তাহলে এই ম্যাথটি করার সময় আমাদের কিছু সূত্র জানতে হবে। ঠিক আছে, আমাদের ঘনত্বের সূত্র সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং গোলকের আয়তন কিভাবে বের করতে হয় তার সূত্রটি সম্পর্কেও একটু জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, দেখো ঘনত্ব নির্ণয়ের সূত্রটি হচ্ছে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, অর্থাৎ একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে। তাহলে দেখো ঘনত্ব নির্ণয় করার জন্য আমাদের ভর জানতে হয় এবং আয়তন জানতে হয়। এই যে গোলকটির ব্যাস আমরা পরিমাপ করব, এই ব্যাস ব্যবহার করে আমরা গোলকটির আয়তন বের করে ফেলতে পারবো, কেমন? আর এই যে এখানে একটা তথ্য দেয়া আছে 1 সিসি গোলকের ভর 1 গ্রাম, এই তথ্যটি ব্যবহার করে আমরা গোলকটির ভরও বের করে ফেলতে পারবো। তাহলে ভর এবং আয়তন বের করে ফেলতে পারলেই আমরা গোলকটির ঘনত্ব বের করে ফেলতে পারবো। ঠিক আছে, গোলকের আয়তনের সূত্রটি কি তোমাদের মনে আছে? গোলকের আয়তনের সূত্রটি ছিল 4/3 পাই আর কিউব, তাই না? এখানে আর ছিল গোলকটির ব্যাসার্ধ। তাহলে এই ম্যাথটি সলভ করতে গেলে আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে, কেমন? তাহলে চলো আমরা একটু ম্যাথটা সলভ করার ট্রাই করি। সূত্রগুলোকে আমরা একটু সাইডে সরিয়ে রাখি। তাহলে দেখো প্রথমে আমরা গোলকটির ব্যাস বের করার চেষ্টা করি।
গোলকের ব্যাস d equal to L plus C into LC। ঠিক আছে, তাহলে L এর মান হচ্ছে আমাদের 2 মিলিমিটার প্লাস C হচ্ছে আমাদের 20 ইন্টু LC এর মানটা আমাদের বের করে নিতে হবে। LC হচ্ছে আমাদের P/N, অর্থাৎ পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। এখানে দেখো আমাদের পিচ দেয়া আছে 0.5 মিলিমিটার, তাহলে আমরা লিখি 0.5 মিলিমিটার, আর N হচ্ছে আমাদের 50। ওকে, তাহলে আমরা পিচ কত পাই দেখো, 0.5 ডিভাইডেড বাই 50, তাহলে আমরা পাই 0.01 মিলিমিটার। ওকে, তাহলে এখানে আমরা এলসি এর মানটি বসিয়ে দিই 0.01 মিলিমিটার। তাহলে এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। 2 প্লাস 20 ইন্টু 0.01, তাহলে আমরা পাই 2.2 মিলিমিটার। এটাকে আমরা একটু সেন্টিমিটারে নিয়ে যাই, কেমন? তাহলে আমরা পাবো 0.22 সেন্টিমিটার। ওকে, এখন তাহলে আমরা গোলকের ব্যাস পেয়ে গিয়েছি, আমরা গোলকের আয়তনটি বের করে ফেলি। ওকে, অতএব গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব। তাহলে 4/3 পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু, আচ্ছা দেখো আর মানে কিন্তু ব্যাসার্ধ, তাই না? এখানে আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে ব্যাস, তাহলে এই ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো 0.22 ডিভাইডেড বাই 2, এটা হলো আমাদের আর, এটাকে আমরা কিউব করব। তাহলে ক্যালকুলেশনটি আমরা একটু করে ফেলি। 4 ইন্টু 3.1416 ইন্টু 0.11 কিউব ডিভাইডেড বাই 3, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 5.5753 5.5753 ইন্টু 10⁻³ এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে আমরা গোলকের আয়তন পেয়ে গিয়েছি। এবার আমরা গোলকটির ভর বের করি। তাহলে দেওয়া আছে 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর 1 গ্রাম, তাই না? এই যে দেখো 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর 1 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর 1 গ্রাম। অতএব 5.5753 ইন্টু 10⁻³ এত সেন্টিমিটার কিউব গোলকের ভর কত হবে? তাহলে এত গ্রামই হবে, তাই না? তাহলে আমরা পাচ্ছি 5.5753 ইন্টু 10⁻³ এত গ্রাম। ঠিক আছে, তাহলে গোলকের ভর আমরা পেয়ে গেলাম, গোলকের আয়তন আমরা পেয়ে গেলাম। এবার আমরা খুব সহজে গোলকটির ঘনত্ব বের করে ফেলতে পারবো। তাহলে গোলকটির ঘনত্ব ভর বাই আয়তন, তাহলে ভর হচ্ছে 5.5753 ইন্টু 10⁻³ গ্রাম, আর আয়তন হচ্ছে 5.5753
ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে ঘনত্ব আমরা পাচ্ছি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে গোলকের ঘনত্বটি আমরা পেয়ে গেলাম। এবার আমাদের ত্রুটি বিবেচনা করে গোলকটির সর্বোচ্চ ঘনত্ব এবং সর্বনিম্ন ঘনত্ব বের করতে হবে। তাহলেই আমরা গোলকটির ঘনত্বের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে চলো এবার আমরা ত্রুটি বিবেচনা করে গোলকটির ক্ষুদ্রতম ব্যাস এবং বৃহত্তম ব্যাস বের করি। দেখো, গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%। তাহলে আমরা গোলকটির ক্ষুদ্রতম ব্যাস এবং বৃহত্তম ব্যাস বের করে ফেলি। আমরা লিখি সম্ভাব্য ক্ষুদ্রতম ব্যাস দেখো, আমাদের গোলকটির ব্যাস ছিল 0.22 সেন্টিমিটার। ওকে, তাহলে ক্ষুদ্রতম ব্যাস হবে 0.22 মাইনাস 0.22 ইন্টু 5/100, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা দেখি কত হয়। 0.22 মাইনাস 0.22 ইন্টু 5/100, তাহলে আমাদের আসে 0.209 0.209 সেন্টিমিটার। ওকে, তাহলে ঠিক একইভাবে সম্ভাব্য বৃহত্তম ব্যাস আমরা বের করি। তাহলে সম্ভাব্য বৃহত্তম ব্যাস ঠিক একই রকম হবে, তাই না? শুধু এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে। তাহলে 0.22 প্লাস 0.22 ইন্টু 5/100, তাহলে ক্যালকুলেশনটা আমরা করে ফেলি এখানেই, শুধু মাইনাসের জায়গায় আমরা প্লাস করে দিই। তাহলে আমরা পাচ্ছি 0.231 সেন্টিমিটার। তাহলে দেখো, আমরা ক্ষুদ্রতম ব্যাস এবং বৃহত্তম ব্যাস পেয়ে গিয়েছি। এবার আমরা সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তন এবং সম্ভাব্য বৃহত্তম আয়তনও বের করে ফেলি। অতএব গোলকটির সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তন 4/3 ইন্টু পাই মানে 3.1416 ইন্টু আর কিউব। তাহলে দেখো, ব্যাস আমাদের কত পেয়েছি? ক্ষুদ্রতম ব্যাস 0.209। তাহলে এটাকে যদি আমি অর্ধেক করি তাহলে ক্ষুদ্রতম ব্যাসার্ধ পেয়ে যাব এবং সেটাকে আমরা কিউব করে দেব। ওকে, এবং ঠিক একইভাবে আমরা গোলকটির সম্ভাব্য বৃহত্তম আয়তনও বের করে ফেলি। বৃহত্তম আয়তন আমরা পাবো 4/3 ইন্টু 3.1416 ইন্টু, দেখো বৃহত্তম ব্যাস ছিল 0.231, তাহলে এখানে আমরা লিখব 0.231 ডিভাইডেড বাই 2 কিউব। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এখন আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। 4 ইন্টু 3.1416 ইন্টু 0.209 divided by 2 cube divided by 3, তাহলে এখানে আমরা পাচ্ছি 4.78 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। এবং পরেরটা দেখো, 4 ইন্টু
3.1416 into 0.231 divided by 2 cube divided by 3. তাহলে এখানে আমরা পাচ্ছি 6.45 into 10 to the power minus 3 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে গোলকটির সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তন এবং সম্ভাব্য বৃহত্তম আয়তন আমরা পেলাম। এবার আমরা সম্ভাব্য ক্ষুদ্রতম ঘনত্ব এবং সম্ভাব্য বৃহত্তম ঘনত্ব বের করি। ওকে, তাহলে দেখো আমরা লিখি অতএব গোলকটির সম্ভাব্য ক্ষুদ্রতম ঘনত্ব কত হবে বলো দেখি। গোলকটির ভর আমরা কত পেয়েছিলাম? 5.5753 into 10 to the power minus 3 গ্রাম। ওকে, এবং গোলকটির ক্ষুদ্রতম আয়তন আমরা কত পেয়েছি? এটা। তাহলে এটা দ্বারা আমরা ভাগ করে দেই। 4.78 into 10 to the power minus 3 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো আমরা কত পাই? 5.5753 into 10 to the power minus 3 divided by 4.78 into 10 to the power minus 3। তাহলে আমরা পাচ্ছি 1.1664 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, ঠিক একইভাবে আমরা গোলকটির সম্ভাব্য বৃহত্তম ঘনত্ব বের করে ফেলি। তাহলে গোলকটির সম্ভাব্য বৃহত্তম ঘনত্ব কত হবে বলো দেখি। 5.5753 into 10 to the power minus 3 গ্রাম divided by 6.45 into 10 to the power minus 3 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এখানে দেখো আমরা ক্যালকুলেশনটা আরেকটু ইজি করি। আমাদের এই যে 10 to the power minus 3 এবং 10 to the power minus 3 কিন্তু কেটে যাবে। তাহলে আমরা এই সংখ্যাটিকে এই সংখ্যা দ্বারা ভাগ করলেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো 5.5753 divided by 6.45, তাহলে আমাদের আসে 0.8644 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে আমরা গোলকটির ক্ষুদ্রতম ঘনত্ব এবং বৃহত্তম ঘনত্ব পেয়ে গিয়েছি। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা ক্ষুদ্রতম ঘনত্ব পেয়েছি 1.1664 এবং বৃহত্তম ঘনত্ব পেয়েছি 0.8644। এটা কি আসলে সম্ভব? আমরা ক্ষুদ্রতম ঘনত্বটাই বেশি পেয়েছি, তাই না? তাহলে এখানে আমাদের একটু খেয়াল করতে হবে, ঘনত্বে আমাদের নিচের অংশে কি থাকে? আয়তন, তাই না? তাহলে আয়তন যেখানে ছোট সেখানে ঘনত্বটা আমরা পাবো বড়, এবং আয়তন যেখানে বড় সেখানে ঘনত্বটা আমরা পাবো ছোট। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের বৃহত্তম ঘনত্ব এবং মূলত এটা হবে আমাদের ক্ষুদ্রতম ঘনত্ব। তাহলে চলো আমরা একটু এটা চেঞ্জ করে দিই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য বৃহত্তম ঘনত্ব এবং এটা হচ্ছে আমাদের সম্ভাব্য ক্ষুদ্রতম ঘনত্ব। তাহলে এবার আমরা ঘনত্ব পরিমাপের ত্রুটিগুলো বের করে ফেলি।
আমরা লিখি ঘনত্ব পরিমাপের ত্রুটিসমূহ -1-1.1664 এটা হবে আমাদের একটা ত্রুটি এবং আরেকটি ত্রুটি হবে আমাদের 1-0.8644। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.1664 এবং এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1-0.8644। তাহলে আমরা পাচ্ছি 0.1356 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, এবার চলো আমরা তাহলে ঘনত্ব পরিমাপের আপেক্ষিক ত্রুটিটা বের করে ফেলি। আপেক্ষিক ত্রুটি তাহলে আমাদের হবে, আমরা বড় ত্রুটিটা নেব, তার মানে এই ত্রুটিটা নেব। ওকে, তাহলে 0.1664 ডিভাইডেড বাই 1 ইন্টু 100%। ওকে, তাহলে দেখো আমরা কত পাচ্ছি, এটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পাই 16.64। তাহলে 16.64% এটাই হচ্ছে আমাদের ঘনত্ব নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের বের করতে বলেছিল ঘনত্ব পরিমাপের আপেক্ষিক ত্রুটি, তাই না? দেখো, ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করলাম এবং দেখো আমাদের অ্যান্সারও মিলে গিয়েছে 16.6%। আমাদের এসেছে 16.64%। তাহলে আমাদেরটা আরেকটু ভালোভাবে বের হয়েছে, তাই না? ওকে, আশা করি তোমরা ম্যাথটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদিও ম্যাথটি কিছুটা বড় ছিল, কিন্তু আইডিয়াটা কিন্তু সেম ছিল, তাই না? আইডিয়াটা সেম ছিল এবং আমাদের ঘনত্ব এবং আয়তনের সূত্রটি সম্পর্কে ধারণা থাকলেই আমরা এই ম্যাথটি কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবো। ওকে, তাহলে এই ম্যাথটি সলভ করার মাধ্যমে আমরা তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও তাদের পরিমাপ এই অধ্যায়ের গাণিতিক সমস্যাবলীগুলো শেষ করলাম। এরপরে আমরা আরেকটি চ্যাপ্টার শুরু করব ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।